ভাবে ওয়াশ করি সেগুলো। ওকে, মেকানিজম অফ মাইসেলিক ফরমেশন এগুলো অলরেডি আমরা একবার দেখেছি, আবার দেখছি। দেখো, মেকানিজম অফ সোপ সলিউশন বা ডিটারজেন্ট, হ্যাঁ, তাদের আমরা বলেছিলাম যে মিনিমাম 17 খানা কার্বন এভাবে থাকে। হ্যাঁ, তাহলে এইটা CH3 CH2 এরকম করে এই যে এই পার্টটা, এই টোটাল পার্ট যেটা আছে, এই টোটাল পার্টটাকে আমরা বলি হাইড্রোফোবিক পার্ট, আর এই পার্টটাকে আমরা বলি হাইড্রোফিলিক পার্ট। অর্থাৎ ডিটারজেন্ট বা এই ধরনের সোপ বা সাবান যেগুলোর মধ্যে থাকুক না কেন, সেগুলোর অ্যাকচুয়ালি কি হয়, একটা হাইড্রোফিলিক পার্ট, এটা হাইড্রোফিলিক পার্ট, আর এই পুরোটা হাইড্রোফোবিক পার্ট থাকে। অ্যান্ড ডিফারেন্ট কোম্পানি এগুলোকে চেঞ্জ করে। এই অ্যাসিড পার্টটা যেমন আমাদের SO3, SO3 মাইনাস এটা হতে পারে। এভাবে আমরা অ্যাকচুয়ালি সালফিক অ্যাসিড থেকেও এভাবে অ্যাটাচ করা যেতে পারে। তো অর্থাৎ সেইগুলো সল্ট, সালফিক অ্যাসিডের সল্ট হতে পারে। এটা যেমন আমাদের অর্গানিক অ্যাসিডের সল্ট, সোডিয়াম সল্ট, অর্থাৎ নাম দেওয়া হচ্ছে সোডিয়াম স্টেরেট। ওকে, অর্থাৎ এটার মধ্যে কি থাকছে, একটা হাইড্রোফোবিক পার্ট আর একটা হাইড্রোফিলিক পার্ট। এবারে এই হাইড্রোফোবিক পার্ট অ্যান্ড হাইড্রোফিলিক পার্ট এই দুটোর যে ব্যাপারটা, সেটা আমরা তো অলরেডি বলেছি যে হাইড্রোফোবিক পার্ট কি করে, ওয়াটার হেটিং, অ্যান্ড হাইড্রোফিলিক পার্ট ওয়াটার লাভিং। এটা নন পোলার পার্ট, এই কারণে ময়লার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে। অর্থাৎ আমাদের ওয়াশিং এর জন্য যদি আমরা যেসব জামা কাপড়গুলো পরিষ্কার করার জন্য আমরা ওয়াশ করতে যাই, সেইগুলোর মধ্যে যে ময়লাটা থাকে সেটা অ্যাকচুয়ালি অয়েল টাইপের, অর্থাৎ অয়েল, এবং সেইগুলো হাইড্রোফোবিক। অ্যান্ড সেই এই হাইড্রোফোবিক পার্টটা ওই হাইড্রোফোবিক পার্টের মধ্যে ঢুকে পড়ে। ওকে, অর্থাৎ ওয়াটার হেটিং পার্ট, সো ইট স্টেটস অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার, অ্যান্ড দিস ইজ ওয়াটার লাভিং পার্ট। এবারে এই দেখো, এইগুলো যখন আমরা ধর বাকেটের মধ্যে যদি আমরা এই সার্ফ বা সোডা বা ডিটারজেন্ট এগুলো আমরা দেই, তখন কি হয় অ্যাকচুয়ালি দেখো, but at critical micellization concentration, anions are pulled into bulk of the solution and the aggregate to form a spherical shape. Okay, this type of spherical shape. এটা যদি এই যে হোয়াইট কালারের যেটা, এটা যদি আমাদের একটা ময়লা হয় বা একটা ডাস্ট পার্টিকেল হয়, দ্যাটস মিন অয়েল টাইপের কোনো কিছু হয়, সেটা একটা হাইড্রোফোবিক পার্ট। সেই হাইড্রোফোবিক পার্টের মধ্যে এই ডিটারজেন্টের হাইড্রোফোবিক পার্টগুলো ঢুকে পড়বে, আর এইগুলো আমাদের ওয়াটারে সাঁতার কাটতে থাকবে। অর্থাৎ একটা এগ্রিগেশন হবে, অ্যান্ড এইটা অনেকটা ভারী হয়ে যাবে, তখন ওটা আমাদের ড্রেস থেকে ওটা খুলে পড়বে, তাই তো। অর্থাৎ বাকেটের নিচে কালো কালো যে ডাস্ট পার্টিকেলগুলো পড়ে থাকে, সেগুলো হলো এই টোটালটা মাইসেল। ওকে, অর্থাৎ সিমিলার ইন কেস অফ ডিটারজেন্ট, একই ব্যাপার, ডিটারজেন্টের ক্ষেত্রেও একই রকম। এই দেখো, এখানে বলছিলাম যে SO3 মাইনাস Na+, অর্থাৎ ডিফারেন্ট কোম্পানি এই জিনিসগুলো পাল্টে পাল্টে এক একটা প্রোডাক্ট তৈরি করে। সো সোডিয়াম লাউরি সালফেট, দেখো, the polar group of key actually SO3 minus along with long hydrocarbon chain, and hence it has also the same mechanism of mycelium formation. ধরো এইগুলো সবই ডাস্ট পার্টিকেল, গ্রিস স্টেন্স বা অয়েল এইসব যখন লেগে যায় হাতে, তখন এইগুলো অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করে রাখে আমাদের ডাস্ট পার্টিকেলগুলোকে, অর্থাৎ যেটা হাইড্রোফোবিক পার্ট। এইগুলোর মধ্যে আমরা যখন সার্ফ বা সোডা দেই, তখন ক্লিন অ্যাকশন, অর্থাৎ এখানেও আমাদের মাইসেলি ফর্মেশন হয়, তখন ও ভারী হয়ে গিয়ে আমাদের হাত থেকে ওটা সেপারেট হয়ে যাবে বা ড্রেস থেকে সেপারেট হয়ে যাবে। ওকে, গ্রিস, তাহলে এটা কি হবে, স্ট্রেট কি করবে, ও আস্তে আস্তে এই হাইড্রোফোবিক পার্টটা, ওকে, ইট লাভস ওয়াটার, এই পার্টটা হাইড্রোফিলিক পার্টটা ওয়াটার লাভ করে, অ্যান্ড এই হাইড্রোফিলিক পার্টটা এটার মধ্যে ঢুকে পড়বে। ওকে, এভাবে দেখো, এটার মধ্যে ঢুকে পড়বে। এবারে এটা যখন অনেকটা ভারী হয়ে গেল, তখন এখান থেকে খুলে যাবে। হ্যাঁ, তো এইভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা ওয়াশ করতে পারি। অর্থাৎ নেগেটিভলি চার্জ, দেখো শীট, এই যে নেগেটিভলি, এটা পুরোটাকে আমরা শীট বলি, অ্যারাউন্ড দ্য globules prevents them from the coming together and forming aggregates. Okay, এবার আমরা ওয়াশ করি। The soap helps in emulsification and washing away of the oils and fats. So cleaning action of soap is due to
ফরমেশন অফ কি মাইসেলি, তাই তো, ফরমেশন অফ মাইসেলি। প্রিপারেশন অফ কলাইডস, ডিফারেন্ট কলাইডস উই ক্যান প্রিপেয়ার। দেখো কেমিক্যাল মেথডস, একটা কেমিক্যাল মেথড, ফার্স্ট আমরা কেমিক্যাল মেথড বলছি। এ সল অফ আর্সেনিক সালফাইড, এই যে আর্সেনিক সালফাইড থেকে আমরা সালফাইড এর সল আমরা তৈরি করতে পারি বা কলাইডস তৈরি করতে পারি। A salt of arsenic sulfide is produced by passing hydrogen sulfide into a colloid solution of দেখো আর্সেনাস অক্সাইড। আর্সেনাস অক্সাইডের মধ্যে দিয়ে যদি H2S পাস করা যায় তাহলে আর্সেনাস সালফাইড তৈরি হয়। এই আর্সেনাস সালফাইডের এইটাকে আমরা যখন আবার সালফাইডের আয়নগুলো এটাকে ঘিরে ধরবে তখন আমাদের একটা কি তৈরি হবে, কলয়েড তৈরি হবে, কলয়েড পার্টিকেল তৈরি হবে। এন্ড কলয়েড পার্টিকেলের মধ্যে অবশ্যই চার্জ পার্টিকেল থাকে, কারণ চার্জ পার্টিকেল এন্ড সেম চার্জ পার্টিকেল এরা এক্সিস্ট করে এবং সেম চার্জ পার্টিকেল মানে আমরা কি বলবো, ওরাও একটা মাইসেন্সির মতো তৈরি করে এক একটা জিনিস, যে এক একটা ফরমেশন হয়। এই ফরমেশনের মধ্যে ভিতরটা যদি পজিটিভ থাকে তার চার সাইডে নেগেটিভ গুলো থাকবে, এন্ড এইভাবে পুরো নেগেটিভ চার্জগুলো একে অপরকে রিপেল করবে এবং কলাইড পার্টিকেল গুলো স্টেবল কন্ডিশন থাকবে। ওই জন্য ওরা থিতিয়ে পড়ে না বা সেটেল ডাউন হয় না। ওকে, কেন সেটেল ডাউন হয় না, কলাইড পার্টিকেল গুলো কেন রেখে দিল সেটেল ডাউন হয় না, তার কারণটা হলো কলাইড পার্টিকেল গুলো চার্জ পার্টিকেল এন্ড সিমিলার চার্জ ইজ দেয়ার, এন্ড সিমিলার চার্জ repel to each other. For this reason they are moving here and there. So chemical method for the preparation of arsenous sulfide, double decomposition like A, B, C, D, then A, D. That's been double decomposition reaction. Now here arsenic sulfide, the oxide will be removed by sulfide. Okay, so this is the salt and this is a salt, and it contains negatively charged. How negatively charged will be there? This S2, S3 and surrounding S minus 2, S minus 2, it will be developed. Okay, for this reason it will be salt or colloidal salt. By oxidation, a salt of sulfur is produced by passing hydrogen sulfide into a solution of sulfur oxide. Okay, like this. This sulfur salt or sulfur colloids. Reduction. Gold salt can be obtained by treating dilute solution of gold chloride with methanol. দেখো মিথানল থেকে বা ফর্মালডিহাইড থেকে আমরা গোল্ড সল্ট তৈরি করতে পারি, ওকে রিডাকশন করে এইভাবে। এটা তো Au3+ হিসেবে আছে, এটাকে আমরা এখানে গোল্ড পেয়ে যাবো, গোল্ড সল্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে আমরা রিডাকশন করতে পারি। এটা নিজে অক্সিডাইজ হবে। হাইড্রোলিসিস, ফেরিক ক্লোরাইড রিডাকশন করলে আমরা পাবো, দেখো এই ফেরিক ক্লোরাইড ফার্স্টে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হলো। এই ফেরিক হাইড্রোক্সাইডের চার সাইডে যদি আমরা দেখি এরকম OH মাইনাস ঘুরে বেড়াচ্ছে, তখন এরা সল্ট তৈরি করবে। এরকম দেখাচ্ছি আমি, ধরো এটা এরকম Fe, এটা ধরো 3+ আছে, এটাকে ঘিরে কি আছে, অ্যাকচুয়ালি OH মাইনাস আছে, OH মাইনাস, OH মাইনাস, OH মাইনাস, এরকম করে থাকবে। এবারে এই OH মাইনাসকে ঘিরে আবার একটা কি থাকবে, Fe+। অর্থাৎ এইভাবে পুরো জিনিসটা একটা পার্টিকেল লাইক অর্থাৎ কলাইডাল পার্টিকেল তৈরি করবে। তখন এটা হলো আমাদের পজিটিভ সল্ট, কারণ FeOH3, তারপরে তাকে ঘিরে থাকছে
আবার পজিটিভ আয়নগুলো, তখনই এটা সিমিলার চার্জ এরকম অনেক থাকবে পরপর। অর্থাৎ এই ফেরিক হাইড্রোক্সাইড সল্ট একটা পজিটিভ সল্ট। কেন পজিটিভ সল্ট? তার কারণটা হলো এটা পুরোটা এরকম করে থাকবে, মানে এটা পজিটিভ নেগেটিভ নিউট্রাল হয়ে যাবে, কিন্তু এটাকে ঘিরে থাকবে কি Fe3+। এই জন্য এরকম অনেক পার্টিকেল তৈরি হবে, যেটা কলয়েডাল পার্টিকেল, এর সাইজটা হয়ে যাবে কলয়েডাল পার্টিকেল সাইজে, সেই কারণে এটা পজিটিভ চার্জ হবে। আর ঠিক যখন আমাদের আর্সেনাস সালফাইড হয়েছিল, কি হয়েছিল, এস যখন ছিল, এটা আমাদের যেটা সালফাইড ইয়ে ছিল এটার মধ্যে, এটাকে আমরা ঘিরে যদি দেখি সালফাইড আছে, সব সালফাইড 2-, হ্যাঁ এখানে সালফাইড 2-, সব সালফাইড গুলো যদি আমাদের থাকে, তখন এটা আমরা বলবো যে এটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, ওকে, কলয়েড পার্টিকেল। ক্লিয়ার? তো বলো, রেড সল অফ ফেরিক হাইড্রোক্সাইড ক্যান বি অবটেইনড বাই, এটা কি হবে, হাইড্রোলিসিস, তাই তো? রেড সল অফ ফেরিক হাইড্রোক্সাইড ক্যান বি অবটেইনড বাই হাইড্রোলিসিস। ক্যান বি অবটেইনড বাই সালফার সল্ট, তার মানে সালফারটাকে আমরা বের করে নিয়ে আসবো, তাই তো? সালফার সল্টটাকে আমরা বের করে নিয়ে আসবো অক্সিডেশন করে, মানে S2- ছিল, ওটাকে আমরা 0 করে ফেললাম, সালফারটাকে নিয়ে এলাম। প্রিপারেশন অফ কলয়েডস, দেখো ব্রেডিক আর্ক মেথড, দেখো ব্রেডিক আর্ক মেথডটা কি, আর্ক করা হয়, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ মেটালকে, হ্যাঁ পজিটিভ নেগেটিভ মেটাল মানে একটা ক্যাথোড আর অ্যানোডকে যদি আমরা জাস্ট টাচ করে ফেলি, তাহলে ওরা একদমই গলে যাবে, অর্থাৎ মেল্ট করে যাবে, মেল্ট করে ওরা কলয়েডাল পার্টিকেলে চলে যাবে। হ্যাঁ, যেমন এইভাবে এই জিনিসগুলো তৈরি করা হয়। তো তোমাদের একটা গল্প বলি, দেখো আমি যখন হায়ার সেকেন্ডারিতে পড়তাম আর কি, তো হায়ার সেকেন্ডারি পড়ার সময় ওই হোস্টেলে থাকতাম। হোস্টেলে এই আমরা এই তখন তো আর এত পয়সা টয়সা থাকতো না, বুঝতেই পারছো, স্টুডেন্ট লাইফে তো অত পয়সা থাকে না, তাই না? তো তখন ওই হিটার কিনতাম না, হ্যাঁ কি করতাম, 1 টাকা করে দুটো ব্লেড কিনতাম, ঠিক আছে, দুটো ব্লেড 1 টাকা দুটো ব্লেড, হ্যাঁ এরকম একটা ব্লেড আর একটা ব্লেড, ঠিক আছে, এই 2 টাকা দিয়ে দুটো ব্লেড নিয়ে নিলাম, ঠিক আছে। আর এবারে পাওয়া যেত তার তো পাওয়া যেত, এদিক ওদিক পড়ে থাকতো তার, হ্যাঁ সে তার দিয়ে এই দুটোকে কানেক্ট করতাম, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট কার্ডবোর্ড বা দেশলাই কাঠি থেকে যে দেশলাই কাঠির যে দেশলাই থেকে যে বাক্সটা, সে বাক্সটা একটা কার্ডবোর্ড হিসাবে ইউজ করতাম, এবং এই ব্লেড দুটোকে সেপারেট করে এই কার্ডবোর্ড দিয়ে, এখানে কার্ডবোর্ড থাকতো, হ্যাঁ এই দুটোকে বেঁধে দিতাম, ঠিক আছে, শুধু দিয়ে বাঁধতাম, কারণ তারপর দিয়ে বাঁধা যাবে না, মানে আমরা অন্য কিছু দিয়ে মেটাল জিনিস দিয়ে বাঁধা যাবে না, তাহলে দুটো টাচ খেয়ে যাবে, টাচ খেলে নষ্ট হয়ে যাবে। হয়তো তারপরে এটাকে আমরা কি করতাম, এটাকে আমরা যেটা করতাম, এটা সুইচে দিয়ে দিতাম, ঠিক আছে, সেটা সুইচ দিলে, আর এটা যদি আমার একটা বিকার বা গ্লাস, হ্যাঁ তো মেইনলি বিকারে চা খেতাম, হ্যাঁ ওই কেমিস্ট্রি ল্যাব থেকেই নিয়ে আসতাম, হ্যাঁ কেমিস্ট্রি ল্যাব থেকে তোমার এরকম একটা বিকার, ঠিক আছে, বিকার, এই বিকারের মধ্যে জল নিতাম, আর এটাকেই আমরা হিটার হিসেবে ইউজ করতাম। হিটার হিসেবে ইউজ হলে জলটা গরম হলো, এটা ইলেকট্রোড হিসেবে কাজ করলো, বুঝলে? তাহলে এই যে ইলেকট্রোড হিসেবে কাজ করলো, তখন এখানে জলটা গরম হয়ে গেল, জলটা গরম হয়ে যাওয়ার পরে সুইচটা অফ করে এটার মধ্যে আমরা কি করতাম, চিনি এন্ড চা গুলে দিয়ে খেয়ে নিতাম। তো এইরকম চলতো আমার, এরকম ভাবেই চলতো, মানে রাত্রে চা খেতাম, রাত্রে যেটা হতো, আমার হোস্টেলের একটা বিষয় ছিল, আমাদের রান্না হয়ে যেত, মানে আমরা দুপুরে টিফিনটা করতাম না, ঠিক আছে, দুপুরে টিফিন করতাম না, কিন্তু বিকালবেলা আমরা ওই ডিনারটা খেয়ে নিতাম, মানে রাতের খাবারটা আমরা বিকালে খেতাম, বুঝলে, আর রাত্রিবেলা টিফিন করতাম, এরকম ছিল আমাদের হ্যাবিট।
মানে হোস্টেলের হ্যাবিটটা এরকম হয়ে গেছিল। তার কারণটা ছিল যে আমাদের যে রান্নার মাসি ছিলেন তিনি ওই মানে স্কুলেই কাজ করতো, অর্থাৎ তিনি রান্না বান্না করে বিকাল 5টার মধ্যে চলে যাবেন। তো সেই জন্য উনি ওই দুপুরবেলাতে রান্না করে ফেলতো, ঠিক আছে, একদম সকালে রান্না হয়ে যেত আর আবার দুপুরবেলা রান্না হয়ে যেত, আমরা বিকালে ওই স্কুল থেকে ফিরে খেয়ে নিতাম, তারপরে রাত্রেবেলা টিফিন টিফিন করে ঘুমিয়ে পড়তাম। তো ওই রাত্রেবেলা ওই জন্য চা খেতাম, ঠিক আছে, টিফিন টিফিন খেলাম, তারপরে চা খেলাম, এরকম করে আমার হ্যাবিট ছিল একটা রাত 12টার সময় মোটামুটি এই চায়ের ইয়েটা চলতো। প্রতিদিন রাত 12টা নাগাদ এই চা খেতাম, তারপর আরেকটু পড়াশোনা করতাম, তারপর ঘুমিয়ে পড়তাম। তো ওই সময় আমার বন্ধুরাও ওই চায়ের লোভে আমার ঘরে আসতো, ঠিক আছে। তো এটা চলতো, অর্থাৎ হিটার কি ছিল এইটা। একদিন যে ঘটনাটা ঘটেছে যেটা হলো এটাকে ইউজ করতে করতে এই যে সুতোটা কেটে গেছে, ঠিক আছে, সুতোটা কেটে গেছে সেটা খেয়াল করিনি, কিন্তু আমি ওটাকে আবার এই বিকারের মধ্যে জল নিয়ে ডুবিয়ে দিয়ে সুইচটা অন করে দিয়েছি। এবার কি হয়েছে বলতো, যেটা হয়েছে সেটা হলো এই যে কার্ডবোর্ডটা এখান থেকে সরে গেছে, কার্ডবোর্ডটা যখনই সরে গেছে এই দুটো ব্লেড আর্ক হয়ে গেছে, বুঝলে, এই দুটো ব্লেড কি হয়েছে, আর্ক, মানে এই দুজনে টাচ হয়ে গেছে, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা যখনই টাচ হয়ে গেছে সঙ্গে সঙ্গে জাস্ট একটা আওয়াজ হলো, হ্যাঁ, বিকারটা ফেটে গেল, হ্যাঁ। আর আমি দেখলাম সুইচটা অফ করার পরে আমি যখন এই তারটা ধরে তুললাম আমি দেখলাম এখানে ব্লেডটা নেই, পুরো ব্লেডটাই কি হয়েছে তাহলে এই জলে গুলে গেছে, অর্থাৎ ডিজলভ হয়ে গেছে, মানে মেল্ট করে গেছে, ঠিক আছে। অর্থাৎ এই জলটা পড়ে গেল, সেই জলটা অ্যাকচুয়ালি কলাইডালে চলে গেছে, মানে এই যে ব্লেডের যে মেটালটা, এই মেটালটা কিন্তু ওই আর্ক, মানে যখনই এটা টাচ হলো সঙ্গে সঙ্গে ও কিন্তু মেল্ট করে কলাইডাল পার্টিকেল তৈরি করে, ঠিক আছে। আর তোমার আমাদের ধুম করে আওয়াজটা হলো কেন, কারণ এতটাই হিট ওখানে তৈরি হয়ে গেছে, মিনিমাম 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হয়ে যায় এরকম একটা আর্ক যদি হয়, অর্থাৎ ওখানে এইগুলো মেল্ট করে, হ্যাঁ, অর্থাৎ সেখানে যদি এইটা যদি আমাদের গোল্ড হতো তাহলে গোল্ড সল্ভ পেতাম, এইরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এই ব্রেডিক আর্ক মেথড মানে একদম ওই রকম সেম জিনিস একটা, যে দুটো মেটাল নেব পাশাপাশি, এই দুটো মেটালকে জাস্ট টাচ করে দেবো, সুইচ দিয়ে ওদের দুজনকে টাচ করে দেবো, সঙ্গে সঙ্গে কি হবে, যদি গোল্ডেন প্লেট নেই তাহলে গোল্ড সল্ট তৈরি হবে, যদি সিলভার প্লেট নেই তাহলে সিলভার সল্ট তৈরি হবে, প্ল্যাটিনাম নিলে প্ল্যাটিনাম সল্ট তৈরি হবে। অর্থাৎ ওই দুটো যখনই আর্ক তৈরি হলো সঙ্গে সঙ্গে আমার কি তৈরি হলো, সলিউশন তৈরি হলো। অর্থাৎ এই যে জিনিসটা লাইক ব্লেড, এটা একটা ব্লেড, এটা একটা ব্লেডের মতো, বা এটা একটা গোল্ড, এটা একটা প্ল্যাটিনাম, বা এটা গোল্ড, এটা গোল্ড যদি হয় তাহলে গোল্ড সল্ট তৈরি হবে। এই দুটো যখনই টাচ লাগবে, হ্যাঁ, কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে টাচ করলে এখান থেকে এই দুটো মেল্ট করে যাবে, অর্থাৎ এটাকে বলা হয় ব্রেডিক আর্ক মেথড। ওকে, এখান থেকে আমাদের সল্ট তৈরি হবে। when electricity is applied the electrodes produce intense heat due to the collision. ওকে, অর্থাৎ এখানে খুব জোরে কি হবে, একটা আওয়াজ হবে, and হিট তৈরি হবে, ইন্টেন্স হিট, ইলেকট্রোডস অফ মেটাল ভেপোরাইজ, অর্থাৎ এখানে কলাইডাল পার্টিকেল তৈরি হয়ে যাবে। এন্ড যেহেতু এটা একটা সলিউশনের মধ্যে থাকবে বা আইস বাথের মধ্যে থাকবে, ওইটা কলাইডাল পার্টিকেল এখানে থেকে যাবে, ভেপার হয়ে বেরিয়ে যাবে না, ঠিক আছে, বুঝতে পারলে। অর্থাৎ ভেপোরাইজ মেটাল দেন কনডেন্স টু ফর্ম পার্টিকেল অফ কলাইডাল সাইজ। এন্ড একটা আছে পেপটাইজেশন, এটা একটা আলাদা মেথড ফর দ্য প্রিপারেশন অফ কলাইডস। It may be defined as the process of converting a precipitate into colloidal solid by shaking it with dispersion medium in the presence of small amount of electrolyte. The electrolyte used for this purpose is called peptizing agent. That's mean এখানে কি একটা সদ্য প্রস্তুত, অর্থাৎ জাস্ট একটা প্রেসিপিটেশন তুমি তৈরি করলে, সেই প্রেসিপিটেশনটাকে আমরা শেক করব, একটা পার্টিকুলার ইলেকট্রোলাইট ওটাকে অ্যাড করে তারপর ওই প্রেসিপিটেটটাকে শেক করব, তাহলে ওরা আস্তে আস্তে প্রেসিপিটেট থেকে আবার
ও সলিউশনের মধ্যে চলে যাবে, একটা ডিসপার্স মিডিয়ামের মধ্যে চলে যাবে এবং তারা কলাইডস তৈরি করবে। অর্থাৎ আমরা কি বললাম যে ফ্রেশলি প্রিপারেড প্রেসিপিটেট by shaking with an electrolyte we can convert it again in colloids, অর্থাৎ এইটাকে আমরা বলছি পেপটাইজেশন। সো পেপটাইজেশন may define as the process of converting a precipitate into colloidal salt by shaking it with dispersion medium in presence of a amount of electrolyte, and the electrolyte used for this purpose is called peptizing agent. This method is applied generally to convert a freshly prepared precipitate into colloidal salt. So এটা একটা কি হলো, এই জিনিসটা কি হচ্ছে, এটা আমরা প্রেসিপিটেট পড়ে গেছে ধরো, তারপরে একটু ইলেকট্রোলাইট অ্যাড করলাম, তারপরে শেক করলাম এটাকে, ওকে, এই প্রেসিপিটেশনটাকে এবার আমি এটার মধ্যে শেক করছি। শেক করার পরে কি হবে, ও কলাইডস তৈরি করবে। দিস ওয়াজ দ্য ডেভেলপমেন্ট অফ পজিটিভ অর নেগেটিভ চার্জ অন প্রেসিপিটেশন and which ultimate break off into smaller particle of the size of colloids. Okay, এবার বলো, the electrical disintegration or Bredig arc method involves কোনটা কোনটা, যে আমরা দুটো অর্থাৎ ডিসপার্স যে ব্যাপারটা আছে সেটা আর একটা কন্ডেনসেশন, তাই তো, এই দুটোই ঠান্ডা করতে হয়। এবারে the process converting a precipitate into colloidal salt is called অবশ্যই পেপটাইজেশন হবে, তাই না? ঠিক আছে, তো এটা গেল। Well, এটা দেখো পিউরিফিকেশন অফ কলাইডস, purification of colloids. It is therefore necessary to reduce the concentration of this like soluble impurities or requisite minimum. আমরা এই কলাইডস যেভাবে তৈরি করলাম এগুলোকে আবার পিউরিফাই করা যেতে পারে। The purification of colloid solution is carried out by the following methods. কি কি মেথড ইউজ করা যেতে পারে, একটা ডায়ালিসিস, যেমন ব্লাডকে আমরা পিউরিফাই করি, ব্লাডকে ডায়ালিসিস করা হয়, যাদের কিডনি প্রবলেম থাকে তাদের এই ডায়ালিসিস করতে হয়, ব্লাড ডায়ালিসিস করতে হয়, অর্থাৎ পিউরিফিকেশন। ব্লাড একটা অবশ্যই আমাদের কলাইডাল সলিউশন। So dialysis is the process. So dialysis is the process of removing a dissolved substance from a colloidal solution by means of diffusion through a suitable membrane. Okay, the diffusion টা কি, diffusion মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে আমাদের লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যখন আমাদের পার্টিকেল গুলো ছড়িয়ে পড়ে সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি অসমোসিস। আর যখন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে সলিড পার্টিকেল গুলো মুভ করে তখন আমরা বলি ডিফিউশন। ওকে, সো ডিফিউশন, হ্যাঁ, অ্যান্ড এই যে ডায়ালিসিসের যে ব্যাপারটা অর্থাৎ অ্যাপারেটাস ইউজ ফর ডায়ালিসিস ইজ কল্ড ডায়ালাইজার, এটাও জানতে হয়। And working principle of dialysis is as follows. দেখো কিভাবে আমরা ডায়ালিসিস করতে পারি, এদিক দিয়ে কি ঢোকাবো আর এদিক দিয়ে কি বেরোবে। হ্যাঁ, দেখো এগুলো যদি আমাদের কলাইড সলিউশন হয়, ডায়ালিসিং মেমব্রেন, এবার এটা একটা মেমব্রেন হবে, এটা মেমব্রেন, মেমব্রেনের মধ্যে আমরা কি দেখতে পাবো,
যে এটা দিয়ে কি পাস করতে পারবে, যে আমাদের অবশ্যই যে ইম্পিউরিটিস গুলো থাকবে সেগুলো পাস করতে পারবে। এগুলো সল্ট পার্টিকেল নিয়েছি। ক্রিস্টালয়েডস, সল্ট পার্টিকেল অ্যান্ড ক্রিস্টালয়েডস দেয়ার, এখান থেকে ওয়াটার পাস করবো, এখান থেকে ওয়াটার অবশ্যই বের করবো। ইলেকট্রোডায়ালিসিস কি? ইলেকট্রোডায়ালিসিস যখন ইলেকট্রিসিটির সাহায্যে, মানে এই নর্মাল ডায়ালিসিস ওয়াটার পাস করে যে ব্যাপারটা হয় সেটা অনেকটা ঝক্কি থাকে অ্যান্ড এটা টাইম কনজিউমিং ব্যাপার। ওকে, বাট ইলেকট্রোডায়ালিসিস খুব ইজিলি আমরা খুব তাড়াতাড়ি ডায়ালিসিসটা করতে পারি, কারণ ওখানে পজিটিভ আর নেগেটিভ যে চার্জ ব্যাপারটা থাকে তখন তার মুভমেন্টটা, ইম্পিউরিটির মুভমেন্টটা ফাস্ট হয়। So ordinarily the process is dialysis quite slow. It can be made faster by applying an electric field if the dissolved substance in the impure colloid solution is only an electrolyte. Working principle of electrodialysis is as follows. The same জিনিস কিন্তু এখানে চার্জ পার্টিকেল রয়েছে, হ্যাঁ, কলয়েডস ও চার্জ পার্টিকেল। ঠিক এরকম ওয়াটারটা পাস করবো, কিন্তু আমরা ক্যাথোড অ্যানোডটাকে ইউজ করবো। দেখো ক্যাথোড অ্যানোড ইউজ করছি, এই জন্য এই ফ্লোটা হাই হবে, ফাস্ট হবে। ওকে, সেই কারণে এখানকার ইম্পিউরিটিগুলো সহজে এই মেমব্রেন দিয়ে বেরিয়ে আসবে। অর্থাৎ ওয়াটার প্লাস ক্রিস্টালয়েড বেরিয়ে যাচ্ছে। এবার বলো, দ্য প্রসেস অফ রিমুভিং অ্যান্ড ডিজলভ সাবস্টান্স ফ্রম এ কলয়েডাল সলিউশন by means of diffusion is called dialysis. The process of dialysis can be made faster by applying obviously electric field, है ना? Purification of colloid solution, ultrafiltration. What is ultrafiltration? It is a process of separating the colloidal particles from the solvent and soluble solutes present in the colloidal solution by specifically preferred filters. দেখো স্পেশালি আমরা যে ফিল্টার তৈরি করি সেটা ইউজ করা হয়, which is permeable to all substances except the colloidal particles. অর্থাৎ colloidal particle কে পারমিট করবে না বের হতে, কিন্তু ওর মধ্যে আদার ইম্পিউরিটিস যত আছে তাকে বের করতে সাহায্য করবে। What is the need for the preparing special filter paper? অর্ডিনারি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে কিন্তু সব পাস করে দিতে পারে, ঠিক আছে? অর্ডিনারি ফিল্টার পেপার হলে এগুলো সব পাস করে যাবে। However, the pores of filter paper can be reduced by special. Okay, অর্ডিনারি ফিল্টার পেপারে এই যে তোমার থাকে তার সাইজটা কলয়েডাল পার্টিকেলের সাইজের থেকেও বড়, অর্থাৎ এটা ভিতরে ঢুকে যেতে পারে। So ultra filter paper, this is ultra filter paper. The porousness of the ultra filter paper is very, very low. Okay. So thus, by using the ultra filter paper, the colloidal particles are separated from rest of the materials. Okay. So if it is ultra filter paper, then colloidal particle remains in this system, but impurity can gone. Okay. So this is the special filter paper. So ultrafiltration is carried by specially prepared filter. Ito. Colligative properties. You already know about the colligative properties. You already, I think, you are aware about the colligative property. 4 colligative properties are there. Relative lowering of vapor pressure, osmotic pressure, elevation of boiling point, deflation of freezing point. I think this part was is by LD ma'am, yes. But here osmotic pressure is needed because osmosis is a surface phenomenon. It is an external pressure applied to the solution in order to stop the osmosis
of solvent into the solution is known as osmotic pressure. And osmotic pressure is the colligative property because osmotic pressure is always only depends on the solute particle only. So the flow of the solvent through a semi-permeable membrane from a dilute solution to a concentrated solution is known as osmosis. Lowering in vapor pressure, depletion of freezing point, and elevation of boiling point. Okay, this four property is colligative property because this four property of solution only depends on the solute particle only. So colloidal particles are big aggregates compared to the particles in true solution. Already know it. This is true solution. This is colloidal particle. So we can conclude that the number of particles in colloidal solution is less than the number of particles in the true solution, because in the same manner the number of particles of true solution is high because particle size is high for the same content. What is this? The property of colloidal particle is, one of the property is Tyndall effect. Scattering of light from the colloidal particles is known as Tyndall effect. Okay. So Tyndall effect is due to the fact that a colloidal particle scatter light in all directions in space. Okay. So this is the Tyndall effect. Let us see what is happening. It is a true solution. If it is true solution, then it will not scatter any light. But when it will be colloidal solution, then light will be scattered. Light source appears clear in the direction of light beam if it is true solution. So perfectly dart from a direction at right angle to the direction of light beam. Now, if it is colloidal solution, then scatter of light is viewed. When viewed at right angle to the direction of light, it shows mild to strong opaqueness. Light appears in the translucent in direction of light beam. So Tyndall effect, in presence of microscope we can see it. Light source, the light scattering from the colloid particle in all directions. So the scattering of light beam is due to the fact that solid particle absorb light energy and then emit it in all direction in the space. This is known as Tyndall effect. And তোমাদেরকে আরেকটা গল্পের মতো বলি, আমাদের স্টুডেন্টদের নিয়ে আগে যেটা হতো, আমি প্রতি বছরই 2010 থেকে 2015 পর্যন্ত আমি সায়েন্স এক্সিবিশনে গেছি, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সেখানে আমি যেতাম। পরপর 3 বছর ওখানকার জাজ ছিলাম, মানে ওই যখন বিজ্ঞান মঞ্চের ইয়েটা হয়, মানে এক্সিবিশনগুলো হয়, সেখানে প্রায় মোটামুটি কলেজ ওই 50 থেকে 60 মতো কলেজ পার্টিসিপেট করতো, করে এখনো করে, 2 বছর তো হচ্ছে না। আর স্কুল কয়েকশো স্কুল ওখানে পার্টিসিপেট করতো। তো সেখানে আমাদের ছেলেদের নিয়ে এক্সিবিশন হতো। অ্যান্ড ফার্স্ট স্টলটাই থাকতো সুরেন্দ্রনাথ কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। সেখানে এরকম ম্যাজিক দেখাতাম, আমি কেমিক্যাল ম্যাজিক শো, সেটা দেখানো হতো। তো সেই কেমিক্যাল ম্যাজিক শোতে কি দেখানো হতো,
যে কখনো থার্মোকল ভ্যানিশ করে দিতাম, কখনো সানসেট দেখানো হতো। এই সানসেট যেরকম সি সাইডে গিয়ে তোমরা একটা সানসেট দেখতে পারো, বা পাহাড়ের চূড়ায় উঠে সানসেট দেখতে পারা যায়, মানে একটা ভালো লাগে আর কি, যে দৃশ্যটা সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। ঠিক এরকম এইখানে একটা ক্লিয়ার সলিউশন নিতাম। হ্যাঁ, ধরো সোডিয়াম থায়োসালফেট নিলাম, এটা ক্লিয়ার সলিউশন, এখান থেকে এখানে একটা পর্দা রাখলাম, দারুণ ভাবে এটা একদম এখান থেকে হাই পাওয়ারের টর্চ ফেলা হলো, এটা ফার্স্টে অন্ধকার করে নিলাম ঘরটাকে বা ওই জায়গাটাকে। এই জায়গাটায় কি হতো, দারুণ একটা সূর্য অর্থাৎ দুপুরবেলার যে সান যেরকম লাইট দেয়, ঠিক এই টর্চটা যদি হাই পাওয়ারের থাকে 9 ভোল্ট থেকে তার হায়ার ভোল্টে আমি নিতাম এই লাইট, তখন এখানে সুন্দর করে একটা যেমন সূর্য দেখা যায় দুপুরবেলা, ঠিক এই রকম একটা স্পট এই পর্দায় এখানে পড়তো। তারপরে কি এটার মধ্যে ড্রপ ওয়াইজ HCl একটুখানি 1 ড্রপ 2 ড্রপ করে HCl দিয়ে দিলাম। এইখানে তখন এই সোডিয়াম থায়োসালফেট থেকে কলোয়েডাল পার্টিকেল তৈরি হতে থাকলো, সালফার বেরিয়ে আসতে থাকলো, অর্থাৎ আস্তে আস্তে তখন এই কালারটা কিন্তু এইখানে আর সূর্যের মতো দুপুরবেলার সূর্যের মতো থাকবে না, তখন কি হবে আস্তে আস্তে ওটা ফেড হতে থাকবে। অ্যান্ড যখন এখানে কলোয়েডাল পার্টিকেল একটু হাই হয়ে গেল, তখন একদম ইয়েলো কালারের যে আমরা রেডিশ ইয়েলো যেটা বিকালবেলা একদম সূর্য ডোবার আগে আগে দেখতে পাই, ঠিক এই রকম কালারটা এখানে দেখতে পাবো। তারপরে যখন এখানে প্রচুর কলোয়েডাল পার্টিকেল তৈরি হয়ে যাবে, পুরো আর কোনো লাইট এখান থেকে পাস করবে না, এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে, মানে সূর্য ডুবে গেল। ঠিক আছে, অর্থাৎ এই এক্সপেরিমেন্টটা ঘরে বসে করা যায়, দেখতেও পারো, তোমরা নিজেরাও করতে পারো। তো এইভাবে দেখাতাম, আর মনে হতো যে আজ অরিজিনাল সানসেট দেখছি আমরা। আর বড় বিকার নেওয়া হতো, ঠিক আছে, বড় একদম তোমার ধরো 5 লিটারের বিকার, তার মধ্যে দিয়ে জল এবং মানে সোডিয়াম থায়োসালফেট সলিউশন, ক্লিয়ার সলিউশন, তার মধ্যে ওইরকম থায়োসালফেট থেকে সালফার কলয়েড তৈরি করা হতো, অ্যান্ড সানসেট দেখানো যায়। এরকম প্রচুর ম্যাজিকের মতো অনেক জিনিসপত্র দেখানো যায়। তোমরা তো অনেকটাই অন্ধকারে রয়ে গেলে, এখনো কিছু করার নেই। হ্যাঁ, ঠিক আছে। তো টিন্ডাল ইফেক্ট এভাবে তোমরা বইগুলো পড়তে থাকো। হ্যাঁ, অ্যান্ড এরপরে এই সব জায়গাগুলো থেকে কি কি কোশ্চেন হয় সেগুলো দেখবো, ঠিক আছে। এরপর আরো কিছু লেকচার রয়েছে এখানে, বেশ আরো কিছু লেকচার রয়েছে, সেগুলো নেব, ঠিক আছে।